আপনি কি বাচ্চা? গিফটের জন্য এমন কেন করছেন? আমি গিফট কোথায় পাবো কিছুই তো আনিনি সাথে করে। হুম, আমি বাচ্চা? বাচ্চা সুলভ মন আছে আমার। তুমিই বলো গিফট পেতে কার না ইচ্ছে করে। আমি অত শত জানি না। তুমি আমাকে গিফট দেবে ব্যাস। আরোহী যেন মহা মুশকিলে পড়েছে। মায়ানও নাছোড় বান্দা, সে গিফট নিয়েই ছাড়বে। আরোহী মনে মনে ভাবছে কেন যে সে উইশ করতে গেল, এখন গিফট পাবে কোথায়? দোকানও তো খোলা নেই এত সকালে। ভাবনা চিন্তা করতে গিয়ে মেয়েটার হাত আপনা আপনি মুখে চলে গেল। সে দাঁত দিয়ে নখ খুঁড়তে আরম্ভ করলো। আরোহীকে নখ খুঁড়তে দেখে মায়ান ধমকের সুরে বলে উঠল, হোয়াট দ্য হেক! মুখ থেকে হাত সরাও। কোন ধরনের অভ্যাস এগুলো? জানো না নখে কত জার্মস থাকে? আপনি একটু দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। আরোহী শোনো। আর বলতে পারল না মায়ান, কারণ আরোহী ততক্ষণে ঝড়ের বেগে ছুট লাগিয়েছে। মায়ান বিরক্তিতে চ শব্দ উচ্চারণ করলো। পরক্ষণেই ফোঁস করে শ্বাস ফেলে বলল, এই মেয়েটা যে কোথায় গেল। মিনিট সাতেক পর হাঁপাতে হাঁপাতে আসে আরোহী। মায়ানের সামনে দাঁড়িয়ে জোরে জোরে শ্বাস টেনে হাতে থাকা দুটো সাদা ও হলুদের সংমিশ্রণে কাঠগোলাপ ফুল এগিয়ে দেয়। মৃদু স্বরে বলে, আমি নিকট ফুলেই সবচেয়ে বিশুদ্ধতম উপহার। স্নিগ্ধ দৃষ্টিতে তাকায় মায়ান আরোহীর মুখপানে। কাঠগোলাপের স্নিগ্ধতার মতো মেয়েটার মুখটাও বেশ স্নিগ্ধ দেখাচ্ছে। কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। মায়ান ফুল দুটো হাতে নিয়ে এক পলক তাকালো। পর মুহূর্তে ভ্রুযুগল কুঁচকে শুধালো, চুরি করে আনলে? চুরি করে কেন আনবো? বাড়ির মালিককে বলেই এনেছি। আজকাল চোর চুরি করার আগে মালিকের অনুমতিও নেয়। বাই দ্য ওয়ে, ফুলগুলো খুব সুন্দর। আই লাইক ইয়োর গিফট, বাট দুটো ফুল দিয়ে কি করব? কথা বলেই মায়ান ফট করে একটা কাঠগোলাপ আরোহীর কানের পিঠে গুঁজে দিল। ঘটনাটা এত দ্রুত ঘটে গেল যে আরোহী কিছু বুঝে উঠতেই পারল না। আকস্মিকতায় আরোহী হতভম্বের ন্যায় ফ্যালফ্যাল করে তাকালো মায়ানের মুখপানে। মায়ানের দৃষ্টি নির্নিমেষ, সে নিষ্পলক তাকিয়ে আছে আরোহীর মুখের দিকে। মেয়েটার ললাটে ছোট ছোট চুলগুলো লেপ্টে আছে। কানের পিঠে শুভ্র রঙা কাঠগোলাপটা স্নিগ্ধতা ছড়াচ্ছে। মায়ান আর মনেই অস্ফুট স্বরে বলে ওঠে, নাও, ইটস লুক পারফেক্ট। শীতল দমকা হাওয়া স্পর্শ করে আরোহীর শরীর। আচমকা কেঁপে ওঠে আরোহী। মায়ানের দৃষ্টি চঞ্চল হয়। ঠান্ডা গলায় সে বলে, গায়ে কিছু দাওনি কেন? এই শীতে সোয়েটার না পরলে এমনই হবে, ঠক ঠক করে কাঁপতেই থাকবে। চোখের পলক ফেললো আরোহী। একবার ভালো করে পর্যবেক্ষণ করলো মায়ানকে। ছেলেটার শরীরে নীল রঙা চেলসির হাফ হাতা জার্সি ও কালো ট্রাউজার। আরোহী সরু দৃষ্টিতে তাকিয়ে বলল, আপনিও তো সোয়েটার পরেননি। হাত দিয়ে মাথার চুলগুলো পিছনের দিকে ঠেলে মায়ান। ভেতর থেকে কেউ একজন ডাকে তাকে। অবিলম্বে বড় বড় পা ফেলে মায়ান প্রস্থান করে। সন্ধ্যাবেলা ড্রয়িং রুমে রিমোট হাতে সোফায় হেলান দিয়ে বসে টিভি দেখছে মায়ান। সাইডেই রান্নাঘরে মেহেরিনা চৌধুরী ছেলের পছন্দের খাবার বানানোর বন্দোবস্ত করছেন। আর ওনার পাশেই মানহা ভাইয়ের জন্মদিন উপলক্ষে পায়েস বানাচ্ছে। মানহার পায়েস প্রায় তৈরি, এখন শুধু পরিবেশনের পালা। একটা বাটিতে কাজু বাদাম কিশমিশ দিয়ে পায়েস পরিবেশন করে মানহা ড্রয়িং রুমে আসে। পায়েসের বাটিটা রাখে টি টেবিলে। টিভি থেকে দৃষ্টি সরিয়ে পায়েসের বাটির দিকে তাকায় মায়ান। ঘ্রাণ নিয়ে বলে, স্মেল তো দারুণ, ভালোই বানিয়েছিস মনে হয়। জানি না ফার্স্ট টাইম কেমন যে হলো। তুই খেয়ে বল কেমন হয়েছে। আচ্ছা দাঁড়া, আমি খাইয়ে দিই তোকে। মৃদুস্বরে কথাগুলো বলে মানহা। এক চামচ পায়েস মায়ানকে খাইয়ে দিল। মায়ান খেয়ে দিয়ে তৃপ্তির হাসি দিয়ে বলল, আরে ব্যাস, খুব ভালো খেতে তো। সুপার বানিয়েছিস। দে, এখন বাকিটা আমি নিজেই খাই। আমাকে তো একবার টেস্ট করতে দিবি? এই প্রথম বানালাম, একটু দে, অন্তত একবার টেস্ট করি। না, একদম না। এটুকু আমার, তোকে দেব না। যাহ বাবা, আমি বানালাম আর আমাকেই দিবি না? খুব হিংসুটে তুই, দে না একটু।
ওদিকে মায়ানও পণ করেছে সে পায়েসের বাটিটা কিছুতেই দেবে না। দুজনের কাহিনী দেখে মনে হবে 5 বছরের বাচ্চারা নিজেদের চকোলেট নিয়ে মারামারি করছে। মেহেরিনা চৌধুরী আর চুপ থাকতে পারলেন না, বিরক্ত হয়ে বেরিয়ে এলেন রান্নাঘর থেকে। বেশ ঝাঁঝালো কণ্ঠেই মায়ানকে বললেন, কি হচ্ছে এসব? মায়া, দে না ওকে একটু। এমন করছিস কেন? ও তো তোর জন্যই বানিয়েছে। না আম্মু, আমি পুরোটা খাবো, ওর খেতে হবে না। আমার তো জন্মদিন বলো, আমি খাই। মানহা, তোকে আমি চকলেট দেব। তোর চকলেট আমার লাগবে না, তুই খা পুরোটা, আমায় জাস্ট একবার দে। মায়া, আমি বলছি দে ওকে। মায়ের আদেশ অমান্য করতে পারল না মায়ান। মুখটা ছোট করে বাটিটা মানহাকে দিয়ে দিল। মানহা খুশি হয়ে 1 চামচ পায়েস মুখে দিতেই মুখের স্বাদ নষ্ট হয়ে গেল। মানহা চোখ মুখ কুঁচকে বলে উঠল, ছি, এটা কি বানিয়েছি আমি? লবণে ভরপুর পুরো। ও নো, চিনির বদলে আমি লবণ দিয়েছি। এর জন্যই দিতে চাইছিলাম না। ছোট্ট করে বলে মায়ান। তৎক্ষণাৎ মানহা গিয়ে মায়ানকে জড়িয়ে ধরে, মৃদু গলায় বলে, আই লাভ ইউ বিগ ব্রো, ইউ আর বেস্ট ব্রাদার অফ দ্য ওয়ার্ল্ড। মায়ানও মানহাকে দুহাতে আগলে নিয়ে মুচকি হেসে বলে, আই লাভ ইউ টু লিটল সিস্টার। ক্যাম্পাসের শিশির ভেজা ঘাসের উপর মোট কাগজ বিছিয়ে বসে আছে ছোঁয়া ও অর্ক। দূর থেকে তাদের দেখে আরোহীর ঠোঁটের কোণে হাসির রেখা প্রগাঢ় হয়। বড় বড় পা ফেলে সে এগিয়ে আসে। ছোঁয়া ইশারা করে আরোহীকে বসতে। কাগজ বিছিয়ে বসে আরোহী। কাঁধের ব্যাগ নামিয়ে 2খানা ডেইরি মিল্ক সিল্ক বের করে অর্ক ও ছোঁয়ার হাতে দেয়। ছোঁয়া চমকে তাকায়, মুখ ফসকে বলেই ফেলে, আজ সূর্য কোন দিকে উঠেছে আরু? তোর মতো হাড় কিপটে মানুষ ট্রিট দিচ্ছে আমাদের? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমি মোটেও কিপটে নই, আমি হিসাবে, বুঝলি? আর তোরা তো আমার বেস্ট ফ্রেন্ড, তোদের এইটুকু না দিলে চলে? মনে আছে তোদের এই দিনে আমরা ফ্রেন্ড হয়েছিলাম? আজ আমাদের বন্ধুত্বের 10 বছর পূর্ণ হলো। ছোঁয়া এক হাতে জড়িয়ে ধরলো আরোহীকে। অর্ক মুচকি হাসলো। পর মুহূর্তেই আবার কি একটা ভেবে জিজ্ঞেস করলো, আচ্ছা আরু, তুই কি শুধু আমাদের বেস্ট ফ্রেন্ডই ভাবিস? এর বাইরে আর কিছু ভাবিস না আমাদের? ভাবি তো। সূচো তো আমার বোন আর তুই আমার ভাই। তোরা যেভাবে আমার পাশে থাকিস, ভাই বোনের চেয়ে কম কিছু নয়। তোদের দুজনকে আমি অনেক ভালোবাসি। আরোহীর জবাব শুনে অর্কর ফর্সা মুখস্থি ফ্যাকাশে হয়ে যায়। ঠোঁটের কোণে হাসির রেখা নিমেষেই উধাও। অর্কর এমন থমথমে মুখ দেখে ছোঁয়া জিজ্ঞেস করে, কি হলো অর্ক তোর? ও কিচ্ছু না, আমি তো ঠিক আছি। আচ্ছা কি একটা কবিতা কিংবা কিছু লাইন বলতো? তুই তো আবার সাহিত্যিক, খুব সুন্দর ছন্দ মেলাতে পারিস। আরোহীর হাসি মুখে বলা কথার পরিপ্রেক্ষিতে ম্লান হাসল অর্ক। দীর্ঘশ্বাস ছেড়ে আরোহীর দিকে নিষ্প্রাণ চাহনিতে তাকিয়ে মৃদু গলায় বলে উঠল, শীতকালীন বৃষ্টির মতো, পাতা ঝরার সন্ধ্যার মতো, বৈরী আবহাওয়ার মতো তুমি আসো আর যাও। 12 ডিগ্রি কুয়াশার মতো এই দেখা যায় মুহূর্তেই চোখের পলকে অদৃশ্য হয়ে যাও। তুমি একটা শৈত্য প্রবাহ, তোমায় ধরে রাখা আমার আবহাওয়ার কাছে বারণ। তুমি আমার অনুকূলে, তোমাকে ছুতে যাওয়া মানে মৌসুমি অসুখে আক্রান্ত হওয়া, ঠান্ডা লেগে জ্বর আসা, কাশতে কাশতে গলা ব্যথা। 5 স্টার হোটেলের স্পেশাল ইউনিটটাই বসে আছে মাহমুদুল হক খান, আশরাফ চৌধুরী, ইন্দ্রজিৎ রায় ও আজাদ জামান। বিজনেসের ডিল শেষে মিটিংটাও সেরে ফেললেন সবাই। মাহমুদুল হক খান ও ইন্দ্রজিৎ রায় বিদায় নিয়ে প্রস্থান করলেন। আজাদ জামান ও আশরাফ চৌধুরী প্রস্থানের প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় সেখানে উপস্থিত হলেন হোটেল মালিক রাজীব শেখ। রাজীব শেখের সঙ্গে ভদ্রতা সূচক কথা বললেন আজাদ জামান ও আশরাফ চৌধুরী। কথাবার্তা শেষে রাজীব শেখ আশরাফ চৌধুরীকে বললেন, মিস্টার চৌধুরী, আদ্রিয়াত স্যারকে আমার হয়ে একটু সরি বলে দিবেন। আসলে স্যার সেদিন সত্যি কথাই বলেছিলেন, পরে আমরা আসল ঘটনাটা জানতে পেরেছি। শুধুমাত্র ভুল বোঝাবুঝির কারণে এত কিছু হলো, বাধ্য হয়ে ওনাকে বিয়ে করতে হলো। রাজীব শেখের কথা শুনে বিস্ময়ের শীর্ষে পৌঁছলেন আশরাফ চৌধুরী। আজাদ জামানও বেশ বিস্মিত হলেন। আশরাফ চৌধুরী না বুঝে বিস্ময় নিয়ে বললেন,
মায়ান বিয়ে করছে। সব আপনি কি বলছেন? ঠিকই তো বলছি। আমি মিস্টার চৌধুরী, আজ রিয়াদ স্যারকে তো আমি দাঁড়িয়ে থেকে বিয়ে দিলাম। এই তো মিস্টার জামিনের মেয়ের আরোহীর সঙ্গে উনার শরীয়ত মোতাবেক বিয়ে হলো। আপনারা জানেন না কিছু? স্যার বলেনি আপনাদের? বিস্ফোরিত চোখে একে অপরের দিকে তাকালেন আশরাফ চৌধুরী ও আজাদ জামান। দুজনের কেউই কিছু বুঝতে পারলেন না। আজাদ জামান বললেন, মিস্টার শেখ, আপনি একটু ক্লিয়ার করে বলবেন পুরো ঘটনাটা? আমরা তো কেউ কিছুই বুঝতে পারছি না। ঠিক আছে, আমি বলছি, তাহলেই বুঝতে পারবেন। রাজীব শেখ গড়গড় করে সেদিনের ঘটনাটা ওনাদেরকে বলে দিলেন। সব শুনে স্তব্ধ হয়ে রইলেন দুজনে। ফের বাক্য বিনিময় না করে প্রস্থান করলেন রাজীব শেখ। একে অপরের মুখ চাওয়াচাই করলেন আজাদ জামান ও আশরাফ চৌধুরী। সূর্য অস্ত গিয়েছে, চারদিকে নেমেছে আঁধার। ড্রয়িং রুমে থমথমে মুখে সোফায় বসে আছেন আশরাফ চৌধুরী। ওনার পাশেই বসে আছেন মেহেরিনা চৌধুরী। স্বামীর সঙ্গে সঙ্গে ওনার মুখও কেমন যেন থমথমে হয়ে আছে। মানহা বাড়ি নেই, সিমের সঙ্গে বেরিয়েছে। নেট অনুশীলন সেরে বাড়ি ফিরল মায়ান। শীতের সময়ও গা থেকে ঘাম ঝরছে তার। হালকা সবুজ রঙের টি শার্টখানা ঘামে ভিজে গায়ের সঙ্গে লেপ্টে আছে। ক্লান্ত রুক্ষ শরীর নিয়ে ড্রয়িং রুমে এসে ব্যাগটা নির্দিষ্ট স্থানে রাখল মায়ান। হাত দিয়ে কপালে জমে থাকা ঘাম মুছে ঘরের দিকে পা বাড়াতেই গম্ভীর গলায় আশরাফ চৌধুরী ডাকলেন মায়ানকে। মায়ান থেমে গেল, পেছন ঘুরে ফেরত এলো। আশরাফ চৌধুরীর দিকে তাকিয়ে বলল, কিছু বলবে বাবা? এসব আমি কি শুনছি মায়ান? তুমি এত বড় একটা কথা আমাদের থেকে লুকিয়ে গেলে। তুমি বিয়ে করছো আর তোমার বাবা মা হয়ে সেটা জানি না। চমকে তাকায় মায়ান। আশরাফ চৌধুরী এ বিষয়ে জেনে গিয়েছে, এটা তার কল্পনার বাইরে ছিল। বাবার দিকে অসহায় মুখে চাইল সে। মৃদু স্বরে বলল, এই বিয়েটা আমি মানি না বাবা। পরিস্থিতির শিকার হয়ে এটা করতে হয়েছে। আমি বাধ্য হয়েছিলাম। আমি না হয় মানছি তুমি বাধ্য হয়েছিলে, কিন্তু সমাজে মিডিয়া তারা কি মানবে? তুমি ভাবতে পারছো কথাটা সবার কানে গেলে কি হবে? আই ডোন্ট কেয়ার। লোকে তো কথা বলবেই, তাদের কথায় কান দিলে আমারই ক্ষতি। রাগী দৃষ্টিতে ছেলের দিকে তাকালেন আশরাফ চৌধুরী। মেহেরিনা চৌধুরী চেষ্টা করেও তাকে শান্ত করতে পারলেন না। উনি এক প্রকার চেঁচিয়েই বললেন, তোমার কিছু যায় আসে না, আসলেও আমার আসে মায়ান। সমাজ আমার একটা সম্মান আছে। তোমার জন্য আমি এই ইমেজ খারাপ হতে দিতে পারি না। তাছাড়া তুমি কি ভাবছো তোমার কিছু হবে না? তুমি জানো মিডিয়ায় এই খবর প্রকাশ হলে তোমার ক্যারিয়ারে কতটা প্রবলেম আসতে পারে। আমাদের সবার মান সম্মান তো যাবে, সেই সাথে আরোহী মেয়েটাও অসম্মান হবে। ওর পরিবার, বাবা মা, এমনকি ও নিজেও কতটা হাস্যকর হবে। শুধু নিজের কথা ভেবো না মায়ান, মেয়েটার কথা ভাবো। তোমার জন্য সবার ক্ষতি করো না, একটু ভেবেচিন্তে কথা বলো। কথাগুলো বলে আশরাফ চৌধুরী সোফায় বসে পড়লেন। মেহেরিনা চৌধুরী দ্রুত ওনাকে পানির গ্লাস এগিয়ে দিলেন। অনুরুদ্ধ কণ্ঠে বললেন, তুমি একটু শান্ত হও, তোমার শরীর খারাপ হবে তো। মায়ান বাবা, তুই একটু ভেবে দেখ বেটা, এখানে সবারই কথা আসছে, একটু ভাব বিষয়টা। কিছু সময় চুপ করে থাকে মায়ান। ঘর ছুড়ে বিরাজ করে পিন পতন নীরবতা। তারপর নীরবতা ভেঙে মায়ান শানিত কণ্ঠে বলে, তোমাদের সম্মান নষ্ট হোক তা আমি চাই না। আমি চাই না আমার জন্য কারো লাইফে ইফেক্ট পড়ুক। ইনফ্যাক্ট আমার নিজের লাইফ, নিজের ক্যারিয়ারও আমি নষ্ট হতে দিতে চাই না। তাই তোমরা যা সিদ্ধান্ত নেবে আমি সেটাই মেনে নেব। তোমরা যা বলবে আমি সেটাই করব। কথাটা বলেই মায়ান বড় বড় পা ফেলে নিজের ঘরে চলে গেল। আশরাফ চৌধুরী ও মেহেরিনা চৌধুরী তাকালেন একে অপরের দিকে। জানালা দিয়ে উত্তরে হিমেল হাওয়া প্রবেশ করছে ঘরে। আরোহী শীতে কম্বল চড়িয়ে আছে গায়ে, মুখের সামনে বই খোলা।
গালে হাত দিয়ে পড়ায় মনোযোগী মেয়েটা। গুটিসুটি পায়ে ঈশান আরোহীর ঘরে এলো। ঈশানকে দেখতেই আরোহী জিজ্ঞেস করলো, কি রে বারন্ত বাচ্চা, কিছু বলবি? আপু। ও আপু, বাপি তোকে বসার ঘরে ডাকছে, তুই যা তাড়াতাড়ি, আমি আমার ঘরে গেলাম। আজাদ জামান ও রেহেনা জামান ড্রয়িং রুমে বসেছিলেন। আরোহী এসে বলল, বাপি আমায় ডাকছিলে? বিয়ে করেছো? মাথায় বাজ পড়ার মতো চমকে ওঠে আরোহী। বুকের ভিতরটা কেঁপে ওঠে মেয়েটার। মুহূর্তেই মুখটাও ফ্যাকাশে হয়ে যায়। আরোহীকে নিশ্চুপ দেখে আজাদ জামান ফের বলেন, চুপ করে আছো কেন? বাপি আসলে অত কথা জানতে চাইছি না, শুধু হ্যাঁ কিংবা না। চুপ করে থাকবে না, কথার জবাব দাও। হ্যাঁ, কিন্তু বিশ্বাস করো আমি বাধ্য হয়েছিলাম। আরোহী আর কিছু বলতে পারল না। চোখ দিয়ে অনবরত পানি পড়ছে মেয়েটার। মুহূর্তেই মুখটাও ফ্যাকাশে হয়ে যায়। আরোহীকে নিশ্চুপ দেখে আজাদ জামান ফের বলেন। আরোহী আর কিছু বলতে পারল না। চোখ দিয়ে অনবরত পানি পড়ছে মেয়েটার। কথাগুলো গলায় আটকে যাচ্ছে। রেহেনা জামান বললেন, একবার আমাদের বললে কি হতো? বাদ দাও রেহান, আমরা তো ওর কেউ না, ও তো ভাবে না আমাদের কথা। এই শিক্ষা দিয়েছিলাম তোমায়, তোমার আমার মান সম্মান সব শেষ করে দিলে। বাপি বিশ্বাস করো আমি কিছু করিনি, আমার কথাটা শোনো প্লিজ। আগে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে সবে মেয়েকে থাপ্পড় দেওয়ার উদ্দেশ্যে হাত উঁচু করেছিলেন আজাদ জামান। ঠিক তখনই আশরাফ চৌধুরী ভেতরে প্রবেশ করে বলে উঠলেন, এ কি করছেন ভাইজান? মারছেন কেন? কে মারলে কি সব সমাধান হয়ে হবে? ওর তো সত্যি কোনো দোষ নেই। আমরা ছোটো ছোটো ছেলে মেয়েদের দোষ দিচ্ছি, কিন্তু ওরা তো পরিস্থিতির শিকার। মানলাম ওদের অপরাধ ছিল, ওদের উচিত ছিল বিষয়টা আমাদের জানানোর, কিন্তু ওরা তা করেনি। তাই বলে ওদের আমরা দোষ দিতে পারি না। আমিও মায়ের উপর অসন্তুষ্ট ছিলাম, কিন্তু পরে বুঝলাম এখানে কোনো এই ভূমিকাই নেই। আসলে আমাদের সমাজে সমাজে ভয়ে আমরা ছেলে মেয়েদের শাসন করছি, অথচ এই সমাজ সত্য মিথ্যা যাচাই না করেই নানান কথা বলে সমাহিত করে। আশরাফ চৌধুরীর কথায় হুঁশ ফেরে আজাদ জামানের। নিজের কাজের জন্য নিজেই খুব লজ্জিত হন। মেহেরিনা চৌধুরী ছুটে যান আরোহীর কাছে, দুহাতে আগলে নেন মেয়েটাকে। আরোহী এখনো কাঁদছে। মেহেরিনা চৌধুরী আরোহীর চোখের জল মুছে দিয়ে বলে, কাঁদে না মা, কিচ্ছু হয়নি তো, আমরা চলে এসেছি, বাবা আর বকবে না, কান্না করে না সোনা। রেহেনা জামান বসতে বললেন ওনাদের। আশরাফ চৌধুরী ও আজাদ জামান মুখোমুখি বসলেন। মেহেরিনা চৌধুরী আরোহীকে নিয়ে আর একটা সোফায় বসলেন, আর ওনার পাশেই বসলেন রেহেনা জামান। আশরাফ চৌধুরী ভনিতা না করে স্পষ্ট ভাষায় বললেন, দেখুন ভাইজান, যা হওয়ার হয়ে গিয়েছে, পুরনো কথা ভুলে যান। আর প্লিজ আরোহী উপর রেগে থাকবেন না, ও বাচ্চা মানুষ, ওকে আর বকবেন না। তবে আমার একটা প্রস্তাব ঠিক নয়, আবদার আছে, বলতে পারেন। আমি এই বিয়েটা সত্যি রূপান্তর দিতে চাই। আপনার মেয়ে আরোহীকে আমার ছেলের ময়নার বউ করে নিয়ে যেতে চাই। আপনি কি সেই অনুমতি দেবেন ভাইজান? বিস্মিত নয়নে আজাদ জামান তাকালেন আশরাফ চৌধুরীর দিকে। আশরাফ চৌধুরী প্রতি উত্তরের আশায় চেয়ে রয়েছেন। বেশ কিছু সময় ভাবলেন আজাদ জামান, পর মুহূর্তে বললেন, বেশ, আপনারা যখন চাইছেন তাহলে আমার কোনো আপত্তি নেই, শুধু আরোহীর মতামতটা জানতে চাই। আজাদ জামান, আশরাফ চৌধুরী, রেহেনা জামান তিনজনই একত্রে আরোহীর দিকে তাকালেন। মেহেরিনা চৌধুরী নিজের পার্স হতে একজোড়া বালা বের করলেন। আরোহীর হাত দুটো ধরতেই জিজ্ঞাসু দৃষ্টি নিক্ষেপ করল সে। মেহেরিনা চৌধুরী মুচকি হেসে বালা দুটো হাতে পরিয়ে দিলেন। মৃদু গলায় বললেন, এই বালা জোড়া আমার শাশুড়ি মা দিয়েছিলেন, আজ আমি তোকে দিলাম। কি রে মা, হবি তো আমার মেয়ে। আমি তোকে ছেলের বউ করব না, তুই আমার মেয়ে, বুঝলি? বল না মা, তোর কি মত? বাপি আর আম্মু যা বলবে তাই হবে আন্টি, ওনাদের সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত।
আলহামদুলিল্লাহ বলে ওঠেন সকলে। মেহেরিনা চৌধুরী আরোহীর মাথায় চুমু খেয়ে স্নিগ্ধ কণ্ঠে বলেন, আন্টি নয় মা, এখন থেকে আমায় মামুনি বলে ডাকবি। আরোহী কিছু বলে না। রেহেনা জামান ও মেহেরিনা চৌধুরী মুচকি হাসেন। আশরাফ চৌধুরী ফের বলেন, তাহলে বেশি দেরি না করি সামনে 15 তারিখে বিয়ে হোক। রান্নাঘরে কোমরে শাড়ি গুজে সবজি কাটতে ব্যস্ত তীর। আমানের দাদি এসেছে আর ওনার কথা নাত বউয়ের হাতের রান্না খাবেন, সে কারণেই তীর রান্নার জোগাড় করছে। আদিবা খান তীরকে সাহায্য করতে চেয়েছিলেন, কিন্তু আমানের দাদি নাহিদা খানের কড়া নির্দেশ তীরকে কেউ সাহায্য করতে পারবে না, যার জন্যে তীর একাই সব করছে। নানান চিন্তায় শীতেও ঘাম ছুটছে তীরের। অপরিচিত রান্নাঘর হওয়ায় বেশ বেগ পেতে হচ্ছে তার। হঠাৎ তীরের অনুভব হয় কারো উপস্থিতি। তৎক্ষণাৎ সে ঘাড় ঘুরিয়ে তাকায়। আমানকে পেছনে দাঁড়িয়ে থাকতে দেখে যার পরনায় বিস্মিত হয় সে। তড়িঘড়ি করে শাড়ি ঠিক করে তীর। বাইরে উকি দিয়ে সতর্কতা মিশ্রিত স্বরে বলে, আমান, আপনি এখানে কি করছেন? আপনি যান এখান থেকে, দাদি দেখলে সর্বনাশ হবে। তীরের কথায় পাত্তা দেয় না আমান, বরং ডোন্ট কেয়ার ভাব নিয়ে তীরের পাশে দাঁড়িয়ে ছুরি হাতে নেয়। তীর বিস্মিত কণ্ঠে বলে, এসব কি করছেন? কি আবার করব, বউকে কাছে সাহায্য করছি। প্লিজ যান এখান থেকে, দাদি দেখলে কেলেঙ্কারি হবে। ধর, আমি ভয় পাই না, আমার বউর কাছে আমি এসেছে, তাতে কার কি? তুমি বকবক না করে আমায় সবজিগুলো দাও, আমি কেটে দিচ্ছি। আজ আপনার অনুশীলন নেই? জিমে গিয়েছিলেন আজ? অন্য কোনো কাজ নেই আর? যান না, একটু গান শুনুন, নয়তো বিশ্রাম নিন। আজকে প্র্যাকটিস নেই, ছুটি আজ, আর জিম করে এসেছে, আবার বিকেলে যাব। অন্য কোনো কাজ নেই এখন, বিশ্রাম, গান শোনা ওগুলোও হয়ে গিয়েছে, তাই তোমায় একটু সাহায্য করতে চাইছে। লাগবে না, আমি একা পারবো তো, আপনি যান না। তুমি এত ভালো কেন তীর? এত ভালো হতে হবে না তোমায়, তোমার স্বামী কিন্তু খুব খারাপ, তুমিও তোমার স্বামীর মতোই হবে, বুঝেছো? যাই হোক, এখন বউকে একটু সাহায্য করতে দাও, এটাই এখন আমার একমাত্র কাজ। শেষের কথাটা মুচকি হেসে বলে আমান। তীর বুঝে যায় এই ছেলে নাছোড় বান্দা, তাই মেয়েটা আর কিছু বলে না। আমান তীরের হাত থেকে সবজি নিয়ে চোখ টিপ দেয়। তীর বড় বড় চোখে তাকায়। আমান টেডি স্মাইল দিয়ে কাজে লেগে পড়ে। তীরও মশলা বাটতে শুরু করে। নাহিদা খান মিক্সিতে করা মশলা খান না, ওনার মতে তাতে নাকি তরকারির স্বাদ হয় না। সেজন্যেই তীর শিলপাটায় মশলা বেটে নিল। একটা বাটিতে বাটা মশলাগুলো তুলে তা নির্দিষ্ট স্থানে রেখে তীর আমানের নিকট এসে দাঁড়ায়। গোল পাত্রে কেটে রাখা সবজিগুলোর দিকে নজর পড়তেই সে বিস্ফোরিত কণ্ঠে বলে ওঠে, এসব কি করছেন আপনি? কোন ধরনের সবজি কাটছেন এগুলো? হায় আল্লাহ, আলুটাও কাটতে পারেনি। কে বলেছে আমাকে সাহায্য করতে? উল্টো আরো কাজ বাড়িয়ে দিলেন আমার। রাধে সারা শরীর রিরি করছে তীরের। আমান ভীত সন্ত্রস্ত দৃষ্টিতে তাকিয়ে আছে তীরের দিকে। তীরের ফর্সা মুখশ্রী লাল হয়ে গিয়েছে। আমান বিড়বিড় করে বলে, যেমন নরম তেমন গরম, পুরাই বোম্বাই মরিচ। আমান রে, আজ তুই গেছিস? বিড়বিড় করছেন কিসের জন্য? সাহায্য করা হয়েছে না? এখন যান, ঘরে যান, আমাকে কাজগুলো করতে দিন, নয়তো আপনারই অসম্মান হবে। কথাগুলো বলে তীর আমানের হাত থেকে ছুরি আর বাকি সবজিগুলো নিয়ে নিল। আমান মুখ কাচুমাচু করে কোনো মতে সরি বলে তড়িঘড়ি করে রান্নাঘর হতে প্রস্থান করল। দুপুরের খাবার খাওয়া শেষে মেহেরিনা চৌধুরী ড্রয়িং রুমে বসে ছাদে মেলে দেওয়া শুকনো কাপড়গুলো ভাঁজ করছেন। আশরাফ চৌধুরী খেয়ে দেই অফিসে চলে গিয়েছেন। মানহাও গিয়েছে এনজিওতে। আজ একটা ছোটোখাটো প্রোগ্রাম আছে, অনেক কমিটি থেকে লোকজন আসবে। মায়ান শুধু বাড়িতে আছে। মেহেরিনা চৌধুরী মায়ানকে ঘরে শুয়ে থাকতে দেখে এসেছেন। সবগুলো কাপড় ভাঁজ করা শেষে মেহেরিনা চৌধুরী উঠে দাঁড়াতেই মায়ান তড়িৎ বেগে ছুটে এসে তাকে পেছন থেকে জড়িয়ে ধরল।
মেহেরিনা চৌধুরী বেশ বিস্মিত হলেন। মায়ান ওনার দুই বাহুতে হাত রেখে জোরে জোরে ঘুরতে আরম্ভ করলো। মায়ানের চোখে মুখে উপচে পড়া খুশি, অধর কোণে হাসির রেখা। মেহেরিনা চৌধুরী বুঝতে পারলেন না ছেলের এত খুশির কারণ। উনি মৃদু হেসে থেমে থেমে বললেন, আরে আরে আসতে বেটা, আমি পড়ে যাবো তো। কি হয়েছে, এত খুশি কেন তুই? মায়ান এবার স্থির হয়ে দাঁড়ায়। মেহেরিনা চৌধুরী স্বস্তি পেয়ে জোরে জোরে শ্বাস নেন। মায়ান পুলকিত কণ্ঠে বলে, আজ আমি ভীষণ খুশি আম্মু। আমি ল্যাঙ্কাশায়ার ক্রিকেট ক্লাবে চান্স পেয়েছি। ওরা আমাকে সিলেক্ট করেছে। আমাদের কারেন্ট টিমের মধ্যে আমি প্রথম যে ল্যাঙ্কাশায়ার ক্রিকেট ক্লাবের হয়ে রয়্যাল লন্ডন ডে কাপ খেলার জন্য ডাক পেয়েছি। আমার অনেক দিনের স্বপ্ন পূরণ হতে চলেছে। আমি খুব খুশি আম্মু, খুব। আলহামদুলিল্লাহ, কংগ্রেচুলেশন বেটা। ল্যাঙ্কাশায়ার ক্রিকেট ক্লাব ইংল্যান্ড এবং ওয়েলসের ঘরোয়া ক্রিকেটে 18টি প্রথম শ্রেণীর ক্রিকেট ক্লাবের অন্যতম ঐতিহাসিক কাউন্টি ল্যাঙ্কাশায়ারের প্রতিনিধিত্বকারী দল এটি। ক্লাবটি টি-20 দল ল্যাঙ্কাশায়ার লাইটিং নামে পরিচিত। বড় বড় টিম যেমন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, সাউথ আফ্রিকার সব নামকরা প্লেয়াররা বিভিন্ন ক্লাবে খেলে। আর এইবার দলের মধ্যে মায়ানই প্রথম ডাক পেয়েছে। মায়ানের কাছে এটা একটা স্বপ্ন ছিল, অবশেষে তা পূরণ হচ্ছে। এ কারণেই সে এত বেশি আনন্দিত। বেলা তখন 4:30 প্রায়। ড্রয়িং রুমে সোফায় বসে আরোহী বিমূঢ় দৃষ্টিতে চেয়ে আছে টিভির দিকে। জিও পাগলা সিনেমা হচ্ছে, কিন্তু হাসি নেই আরোহীর মুখে। আগে এই সিনেমাটা হলেই সে হাসিতে গড়াগড়ি খেত, কিন্তু গত কয়েকদিন ধরে সে কেমন যেন চুপচাপ হয়ে গিয়েছে। মুখ জুড়ে বিরাজ করছে বিষণ্ণতা। মেহেরিনা চৌধুরী এসেছেন। রেহেনা জামান তাকে ভেতরে নিয়ে এলেন। আরোহী এখনও টিভির দিকেই চেয়ে আছে। রেহেনা জামান কিছুটা ধমকের সুরে বললেন, আরোহী, তোর কোনো হুঁশ নেই না? এদিক ওদিক তাকা একটু। মায়ের ডাকে বিরক্ত হয়ে তাকায় আরোহী। মেহেরিনা চৌধুরীকে দেখে তার ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে ওঠে। মেহেরিনা চৌধুরী একগাল হেসে বলেন, কেমন আছিস মা? আমি ভালো আছি, তুমি কেমন আছো মামুনি? বসো না, আসো এখানে বসো। হাসি মুখে বলে আরোহী। মেহেরিনা চৌধুরী মুচকি হেসে আরোহীর পাশে বসেন। মিষ্টির প্যাকেটটা রেহেনা জামানের হাতে দিয়ে বলেন, মায়ান ল্যাঙ্কাশায়ার ক্রিকেট ক্লাবে চান্স পেয়েছে, সেজন্যই এটা। রেহেনা জামান মুচকি হাসলেন। মিষ্টির প্যাকেটটা নিয়ে পা চালালেন রান্নাঘরের দিকে। মেহেরিনা চৌধুরী আরোহীকে বললেন, কিরে মা আরোহী, তুই এখনো রেডি হসনি কেন? আজ তো আমাদের বিয়ের কেনাকাটা করতে যাওয়ার কথা, তুই যাবি না? না মামুনি, আসলে আর বলবেন না, ওর নাকি ভালো লাগছে না, সেজন্য যাবে না। আসলে কি বলুন তো, সিনেমা দিয়েছে তো এখন ওটাই দেখবে। শপিংয়ে গেলে তো সিনেমা দেখা হবে না, সেই জন্য যেতে চাইছে না। রেহেনা জামানের দিকে সরু দৃষ্টিতে তাকালো আরোহী। মেহেরিনা চৌধুরী হেসে বললেন, আচ্ছা সমস্যা নেই, ও দেখো ছোট মানুষ, এই বিষয়ে তো দেখবে। আরোহী মা তুই দেখ, তোকে যেতে হবে না। মায়ানটাও তো যাবে না, একাডেমিতে চলে গেল। আমরাই বরং 2 মা গিয়ে সব কেনাকাটা করে নিয়ে আসি। আরোহী কিছু বলে না, শুধু মাথা নাড়ায়। রেহেনা জামান আরোহীকে সাবধানে থাকতে বলে মেহেরিনা চৌধুরীর সঙ্গে শপিংয়ের উদ্দেশ্যে বেরিয়ে যান। ওনাদের যাওয়ার পানে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে আরোহী। আমান, তীর, সাবা, নিয়াজ খান, আদিবা খান ও নাহিদা খান একসঙ্গে রাতের খাবার খাচ্ছে। নিয়াজ খান আগেই খেয়ে উঠে গেলেন। 11টার সময় বিদেশি একজন লোকের সঙ্গে ওনার কনফারেন্স আছে। বর্তমানে বাকিরা বসে খাচ্ছে। তীরের খাওয়া প্রায় শেষের দিকেই। এমন সময় নাহিদা খান বলে উঠলেন, না তো বউ, মাশাআল্লাহ, রান্নার হাতও সুন্দর। বলছি দাদু ভাই, এবার একটা বাচ্চা কাচ্চা নিয়ে নি। বিয়ের পরপরই বাচ্চা নেওয়া ভালো। ছেলে হোক বা মেয়ে, সবাইকে কিন্তু সমান চোখে দেখবি, বুঝলি তো? কথাখানা বলে নাহিদা খান আমানের দিকে তাকালেন।
ইতিমধ্যেই ওনার কথা শুনে আমানের হেঁচকি উঠে গিয়েছে। সাবা তাড়াতাড়ি করে আমানকে পানির গ্লাস এগিয়ে দেয়। ওদিকে তীর লজ্জায় লাল হয়ে গিয়েছে। সে দ্রুত দাঁড়িয়ে ছুটে ঘরে চলে গেল। আদিবা খান মাথা নিচু করে মুখ টিপে হাসলেন। আমান কোনো মতে খাওয়া শেষ করে উঠে গেল। নাহিদা খান ফের কিছু বললেন না। সবাই খাওয়া দাওয়া শেষ করে যে যার ঘরে চলে গেল। জানালার ধারে দাঁড়িয়ে থাই গ্লাসটা সামান্য খুলে আকাশের দিকে তাকিয়ে আছে তীর। গ্রিল দিয়ে প্রবেশ করা ঠান্ডা বাতাস স্পর্শ করছে তার শরীর। হঠাৎ পিঠে এক শীতল ছোঁয়া অনুভব করে তীর। সাথে সাথে কেঁপে ওঠে মেয়েটা। ঘাড় ঘুরিয়ে তাকিয়ে দেখে আমান দাঁড়িয়ে। আমানের দৃষ্টি নির্নিমেষ। তীরের বক্ষস্থল ছরাত করে ওঠে। মৃদু গলায় সে শুধায়, কিছু বলবেন? আমান প্রথমেই জবাব দিল না। থাই গ্লাসটা টেনে লাগিয়ে দিল। পরক্ষণেই ঘোর লাগা দৃষ্টিতে তীরের দিকে তাকিয়ে পড়ল। দাদি কি বলল শুনলে না? আমাদের বেবি নিতে হবে, তাই ভাবছি প্রসেসিং শুরু করা যাক। লজ্জায় নুইয়ে পড়ে তীর। ফর্সা গাল দুখানা টমেটোর ন্যায় লাল হয়ে ওঠে। হাত দিয়ে খামছে ধরে কলিজার অংশ, হাত দিয়ে খামছে ধরে কামিজের অংশ। আমান ঠোঁট কামড়ে হাসে। তীরের দিকে একটু ঝুঁকে মৃদু গলায় বলে, ভয় পেলে তিলোত্তমা? আমি তো মজা করছিলাম। অনেক রাত হয়েছে, চলো ঘুমানো যাক, সকালে আবার প্র্যাকটিস আছে। কথাটা বলেই তীরের কাছ থেকে সরে আসে আমান। তীর হাঁপ ছেড়ে বাঁচে। আমান বিছানার এক কোণে কম্বল গায়ে দিয়ে শুয়ে পড়ে। তীরও লাইট নিভিয়ে দিয়ে আমানের পাশে শুয়ে পড়ে। রং বেরঙের আলোক বাতিতে সেজে উঠেছে রিসোর্ট। আকাশের চাঁদটাও আজ বেশ আলো দিচ্ছে। গত কয়েকদিনের তুলনায় আজ কুয়াশা এবং শীতও কম, বরং মনে হচ্ছে এ যেন গ্রীষ্মকাল। খুব দ্রুতই অতিবাহিত হয়ে গেল দিনগুলো। আজ আরোহী আর মায়ানের হলুদ সন্ধ্যা। বিয়ের অনুষ্ঠানগুলো রিসোর্টেই হবে। সেই অনুযায়ী সকল অতিথিদের আমন্ত্রণ জানানো হয়েছে। রিসোর্টের বাইরে যেমন সাজানো হয়েছে ঠিক তেমনি ভিতরেও সাজ আরও দ্বিগুণ। ফুল, আলোকবাতি, রং বেরঙের কাপড়, কোনো কিছুই কমতি নেই। সব কিছুই মনোমুগ্ধকর। অতিথিরাও চলে এসেছেন প্রায়। মিডিয়ার লোকেরা আসতে চেয়েছিল, কিন্তু মায়ান তাদের অ্যালাউ করেনি। কমলা রঙের লেহেঙ্গা পরে স্টেজে বসে আছে আরোহী। হালকা সাজ এবং কাঁচা ফুলের গয়নায় মেয়েটাকে বেশ লাগছে। আরোহীর পাশেই বসে আছে ছোঁয়া। তবে আরোহীর মুখ ফ্যাকাশে, হাসি নেই ঠোঁটের কোণে। ছোঁয়া ফিসফিস করে আরোহীর কানে কানে বলে, আরু কি হচ্ছে তোর? মন খারাপ কেন? এমনি কিছু হয়নি, বাপি, আম্মু, ঈশান ওদের ছেড়ে যেতে হবে সেজন্যই খারাপ লাগছে। মন খারাপ করিস না, দূরে তো আর যাচ্ছিস না, কাছেই তো তোর শ্বশুর বাড়ি। মন খারাপ হলে চলে আসবি। চুচু আক্কি কোথায়? ও আসবে না? না রে আন্টি, মানে অর্কর আম্মু নাকি অসুস্থ, সেই জন্য আজকে আসতে পারবে না। কিছুটা মলিন হয় আরোহীর মুখশ্রী, তবে সে কিছু বলে না। এর মধ্যে মায়ানও চলে আসে। ছোঁয়া উঠে যায় আরোহীর পাশ থেকে। মায়ান এসে বসে আরোহীর পাশে। আরোহী এক পলক তাকাই তার দিকে। মায়ানের পরনে নেই পাঞ্জাবি, নেই কোনো শেরওয়ানি বা কুর্তা। মায়ানের দেহে লেপ্টে আছে ধূসর রঙের উপর কালো প্রিন্ট করা শার্ট আর কালো জিন্স প্যান্ট। আরোহী পলক ফেলে দৃষ্টি সরিয়ে নেয়। একটু পরেই শুরু হয় হলুদের অনুষ্ঠান। আশরাফ চৌধুরী, মেহেরিনা চৌধুরী, আজাদ জামান, রেহেনা জামান সর্বপ্রথম হলুদ ছোঁয়ালেন। তারপর ওনারা ব্যস্ত হয়ে পড়লেন অতিথি আপ্যায়নে। ধীরে ধীরে বাকি বয়োজ্যেষ্ঠরা হলুদ ছোঁয়ালো দুজনকে। বড়দের পালা শেষে তীর, আমান আর সিড হিয়া এলো। তারাও মায়ান ও আরোহীকে হলুদ লাগিয়ে উঠে গেল। এবারে এলো মানহা আর সিমি। দুইজনেই মায়ান ও আরোহীর গালে হলুদ ছুঁয়ে দিল। মানহা চামচে করে অর্ধেক মিষ্টি খাইয়ে দিল আরোহীকে এবং বাকি অর্ধেকটা মায়ানকে খাওয়ালো। মানহা মুচকি হেসে আরোহীকে বলল, ফাইনালি তোমার মতো একটা মিষ্টি মেয়ে আমার বউ মনে হতে যাচ্ছে। আমি তো খুব হ্যাপি। এই যে বিগ ব্রো, তোর কপাল ভালো যে আরোহীর মতো একটা বউ পাচ্ছিস। মানহার কথায় সিমি ঠোঁট প্রসারিত করে হাসে। আরোহী খানিক লজ্জা পায়। মায়ান মানহার দিকে সরু দৃষ্টিতে তাকিয়ে বলে, আমিও দেখব তোর কপালে কোন ছেলে জোটে।
দেখিস আমার কপালে খুব ভালো ছেলে জুটবে। মুখ বাঁকিয়ে কথাখানা বলে মানহা উঠে চলে যায়। সিমিও আরোহী আর মায়ানকে মিষ্টি মুখ করিয়ে উঠে যায়। প্রায় সবারই হলুদ ছোঁয়ানো শেষ। সবার শেষে এবার স্টেজে আসে ঈশান আর সুভা। ঈশান হলুদের বাটি থেকে হলুদ নিয়ে আরোহীর কপালে আর গালে দেয়। ফলের বাটি থেকে চেরি ফল নিয়ে আরোহীর মুখের কাছে ধরে বলে, নে আপু খা, তোর তো চেরি ফল পছন্দ। আমার সাথে কত মারামারি করেছিস এই নিয়ে, তাই আজ আমি তোকে চেরি ফল খাওয়াবো। কিছুটা আবেগপ্রবণ হয় আরোহী, চোখ থেকে জল বেরিয়ে আসতে নেয়। ঠিক তখনই মায়ান আরোহীর দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে বলে, এত কিছু রেখে শেষে চেরি ফল, যেটাকে কিনা মেডিসিন দিয়ে তাজা রাখতে হয়, সেটা তোমার পছন্দ? এটাই পছন্দ আমার। আপনার কোনো সমস্যা? আমার আবার সমস্যা কিসের? জাস্ট বললাম তোমার এসব জিনিসই পছন্দ হবে। আই নো। কথাগুলো বলে সামনের দিকে তাকায় মায়ান। আরোহী দাঁত কটমট করে। সুভা ছোট ছোট হাতে হলুদ নিয়ে মায়ানের গালে ছুঁয়ে স্নিগ্ধ কণ্ঠে বলে, আপনি তাহলে আমার দুলাভাই হবেন? আপনি আমার ফেভারিট ক্রিকেটার আর এখন থেকে আমার ফেভারিট দুলাভাইও। মুচকি হাসে মায়ান। সুভার মাথায় হাত বুলিয়ে দেয়। শেষ হয় হলুদ ছোঁয়ানোর পর্ব। মায়ান তৎক্ষণাৎ উঠে যায় স্টেজ থেকে। আরোহী বিস্মিত হয় খানিক। মেহেরিনা চৌধুরী কথা বলছিলেন কারোর সঙ্গে। মায়ান গিয়ে ডাকলো ওনাকে। আম্মু, আমি বের হচ্ছি। সে কি, কোথায় যাচ্ছিস তুই? এখনো তো অনুষ্ঠান বাকি আছে। না আম্মু, আমায় যেতে হবে। পেইড পার্টনারশিপ আছে, ওখানেই যেতে হবে একটু। আমি গেলাম, তোমরা এই দিকটা দেখো। কথার সমাপ্তি করেই তাড়াতাড়ি বেরিয়ে যায় মায়ান। মেহেরিনা চৌধুরী ছেলের এমন কাজে হতাশ হন। দীর্ঘশ্বাস ফেলে ফের ব্যস্ত হয়ে পড়েন কাজে। শুরু হয় নাচ গান। সিমি আর মানহা নাচ পরিবেশন করে। পার্লারের একজন মহিলা এসে বসেন আরোহীর পাশে। আরোহীর দুই হাতে মেহেন্দি পরিয়ে দিতে আরম্ভ করেন। আরোহী এক দৃষ্টিতে চেয়ে থাকে নাচ গানের অনুষ্ঠান দেখছে। মনটা ভালোই হয়ে গিয়েছে তার। ঠোঁটের কোণে ফুটে উঠেছে হাসির রেখা। এমন সময় মেহেন্দি পরিয়ে দেওয়া মহিলাটি বলে ওঠেন, ম্যাম, স্যারের নাম কি? কি নাম লিখবো হাতে? ওনার কথায় ঘুরে তাকালো আরোহী। আরোহীর পাশেই ছোঁয়া বসেছিল। আরোহী মুখ ফুটে কিছু বলার পূর্বেই ছোঁয়া বলে উঠল, আপনি জানেন না এখানে কাদের বিয়ে হচ্ছে? আপনাকে বলা হয়নি কিছু? আদ্রিয়া চৌধুরী, মায়ানকে নিশ্চয়ই চিনেন। উনি আর ওর বর, বুঝছেন? ও, আসলে ওনাকে এখানে দেখছি না তো, তাই ভেবেছিলাম অন্য কারোর বিয়ে। আচ্ছা, আমি মায়ের নামের প্রথম অক্ষর এম লিখে দিচ্ছি। পার্লারের মহিলাটি এম অক্ষর লিখে দিলেন আরোহীর হাতে। ওনার বলা কথাখানা বারবার কর্ণগোচর হলো আরোহীর। মায়ান এখানে নেই মনে হতেই ফের মলিনতায় ছেয়ে গেল মেয়েটার মুখটা। মন গহীনে দেখা দিল কালো মেঘের। সকাল হতেই বিয়ে বাড়ির নানান কাজে ব্যস্ত হয়ে পড়েছে সবাই, অথচ যার বিয়ে তার হুঁশই নেই। আরোহী এখনো ঘুমেই বিভোর। প্রায় 8:45 সময় বাইরের নানান শব্দ কানে আসতেই ঘুম ভাঙল আরোহীর। চোখ ডলতে ডলতে সে উঠে বসল। পরপর দুবার হাই তুলে ঘুমের ভাব কাটতেই হাজির হলেন রেহেনা জামান। উনি বেশ রেগেই বললেন, সমস্যা কি তোর? 9টা বাজতে চলেছে, তাও তোর ওঠার নাম নেই? ভুলে গেলি নাকি আজ তোর বিয়ে? মনে আছে, কাল গান বাজনা শুনে মাথা ব্যথা করছিল, ঘুম হয়নি ঠিক মতো। একটু ঘুমিয়ে নিলে ভালো হতো। খবরদার না আরোহী, চুপচাপ উঠে হাত মুখ ধুয়ে নাস্তা করে নে, তারপর গোসল সেরে রিসর্টে যেতে হবে। এমনিতে ছোট দিনের বেলা, হাতে কিছু সময় কম, তাই দেরি করিস না, তাড়াতাড়ি উঠে পড়। কড়া গলায় আদেশ দিয়ে রেহেনা জামান কক্ষ ত্যাগ করলেন। আরোহী ফের দুবার হাই তুলল। তারপর চোখ ডলতে ডলতে ওয়াশরুমে গেল ফ্রেশ হতে। সূর্য অস্ত যাওয়ার পরপরই চলে উঠল রং বেরঙের আলোক বাতি। লাল নীল সবুজ হলুদ সহ বিভিন্ন রঙে আলোকিত হলো পুরো রিসোর্ট। ধীরে ধীরে সব অতিথিরা আসতে শুরু করলো। বরপক্ষ কনেপক্ষ আগে থেকেই উপস্থিত। এখন শুধু আসছে আমন্ত্রিত অতিথিরা। রিসোর্টের এক রুমে বসে আছে আরোহী। মেয়েটার পরনে
অফ হোয়াইট লেহেঙ্গা, হাত ভর্তি চুড়ি, গলায় নেকলেস। মানহা সিমি আর সাবা সাজিয়ে দিচ্ছে তাকে। সে কাঠের পুতুলের ন্যায় চুপচাপ বসে আছে। 1 ঘন্টা সময় নিয়ে 3 জনে সাজালো আরোহীকে। মানহা মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে বলল, বাহ, কি সুন্দর দেখাচ্ছে তোমাকে। মানহার সঙ্গে সঙ্গে সাবা এবং সিমিও বলে, মানহা ঠিক বলেছিস, আরোহীকে খুব সুন্দর লাগছে। 3 জনের প্রশংসা শুনে আরোহী মৃদু হাসে। আয়নার মধ্য দিয়ে তাকায় নিজ প্রতিচ্ছবির পানে। মুখে খুব ভারী সাজ নেই, অল্প সাজেই তাকে সত্যি খুব সুন্দর দেখাচ্ছে। মানহা আরোহীর চুলগুলো কার্ল করে দেয়, ডানে সিথি করে কপালে টিকলি দিয়ে লেহেঙ্গার ওড়নাটা মাথায় দিয়ে মজার ছলে বলে, আজ তো আমার বিগ ব্রো ফিদা হয়ে যাবে। আরোহী, সামলে নিও আমার ভাইকে। একসাথে হেসে ওঠে সবাই। আরোহী বেশ লজ্জা পায়। এরই মাঝে ছোঁয়াও চলে আসে। ছোঁয়াকে দেখে আরোহীর ঠোঁটের কোণে হাসির রেখা চওড়া হয়। সাবা বলে, মানহা, সিমি, চল আমরা বাইরে যাই, সব গেস্টরা আসছে তো। ছোঁয়া, তুমি থাকো আরোহীর কাছে। ঠিক আছে আপু, আমি আছি এখানে। মুচকি হেসে কথাগুলো বলে ছোঁয়া। মানহা, সাবা, সিমি হাসি মুখে প্রস্থান করে। ছোঁয়া এসে বসে আরোহীর পাশে। আরোহী প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করে, আকি আজও আসেনি তাই না? আরো আন্টি বোধহয় বেশি অসুস্থ। অল্প কাল বললে আসবে, কিন্তু কিছু তো হয়তো হয়েছে, সেই জন্য এলো না। নীরব, নিস্তব্ধ, শুনশান, অন্ধকারাচ্ছন্ন বদ্ধ কক্ষ। খোলা জানালার গ্রিল বেয়ে রূপালি রাঙা চাঁদের আলো প্রবেশ করে আছড়ে পড়ছে মেঝেতে। দেওয়ালে পিঠ লাগিয়ে মেঝেতে বসে আছে অর্ক। ছেলেটার হাতে একটা ছবি। ছবিতে অর্ক আর আরোহী পাশাপাশি দাঁড়িয়ে। কয়েক মাস আগে কলেজের একটা অনুষ্ঠানে ছবিটা অর্কই তুলেছিল। ছবিতে অর্কর হাসি মুখ থাকলেও আজ তার মুখটা ফ্যাকাশে। 2 চোখ লাল টকটকে হয়ে আছে, চোখের কোণ ভেজা। বুকের বাপাসের চিনচিনে ব্যথাটা যেন ক্রমশ বাড়ছে। অর্ক আর পারল না নিজেকে শক্ত রাখতে। মনের সাথে যুদ্ধে হেরে গিয়ে চিৎকার করে উঠল সে। চোখ থেকে গড়িয়ে পড়তে লাগলো জলের ধারা। কান্না ভেজা চোখে অর্ক ফের তাকালো হাতের মুঠোয় থাকা ছবিটার দিকে। আরোহীর হাসি মুখ দেখে বুকের ভিতর ধূপ করে উঠল। কম্পমান কণ্ঠে অর্ক বলতে লাগলো, আমায় ক্ষমা করে দিস আরু। আমি জানি আমি না যাওয়ায় তুই কষ্ট পাবি, হয়তো রাগও করবি আমার উপর, কিন্তু আমি যে তোকে বিয়ের সাজে সহ্য করতে পারবো না, অন্য কারোর পাশে দেখতে পারবো না তোকে। এতে তোর কোনো দোষ নেই, সবটাই আমার ভাগ্য। আমার কপালটা দেখে গত 2 বছর ধরে আমি তোকে ভালোবাসি। আমার কপালটা দেখ, গত 2 বছর ধরে আমি তোকে ভালোবাসি, অথচ কখনো মুখ ফুটে বলতেই পারি নাই। আমার না ভীষণ ভয় হতো সব শুনে তুই যদি আমাদের বন্ধুত্ব ভেঙে দিস। এই ভয়েই আমি তোকে কিছু বলতে পারিনি, কিন্তু বিশ্বাস কর আমার ভালোবাসায় খাত ছিল না। জানিস আমার আফসোস একটাই, আমি একতরফাই তোকে ভালোবেসে গেলাম। তুই তো আমায় সেই চোখে দেখিসনি। আমি তো তোর কাছের শুধু বেস্ট ফ্রেন্ড। এটুকু বলে থামে অর্ক। চোখ থেকে অনর্গল ঝরতে থাকে জলের ধারা। অর্ক ফের কম্পমান কণ্ঠে বলে, তোকে বিয়ের সাজে দেখার স্বাদ নেই আমার। বুকের ভেতরটা দুড়মুচু। কে রে, কেন রে চিৎকার করছিস কেন রে? বুকের ভেতরটা চুরমার হয়ে যাবে। আমি পারবো না সহ্য করতে, তাই তো আম্মুর অসুখের কথা বলে সরে এলাম। পারলে আমায় ক্ষমা করে দিস আরু। তবে আমি তোকে কথা দিচ্ছি, আমার কষ্টটা আমার মাঝেই আমি চেপে রাখবো। তোকে বুঝতে দেবো না কখনো। আগে যেমন ছিলাম ঠিক তেমনই থাকবো। তুই সুখে থাক, তোর কষ্ট আমি দেখতে পারবো না রে। আমার জন্য তোর ক্ষতি হোক তা আমি কখনোই চাইবো না। নিজের প্রাণ দিয়েও হলেও তোর ঠোঁটের কোণে সারা জীবন হাসির রেখা দেখতে চাই আমি। কিছুক্ষণ নীরব থাকে অর্ক। 2 চোখ মুছে হাতে থাকা ছবিটা টুকরো টুকরো করে ফেলে সে। দূর আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ে। নজর পড়ে প্রজ্বলিত চাঁদের দিকে। চাঁদের মতো অর্ক আজ একা। বদ্ধ ঘরে শূন্যতা ফিরে ধরেছে তাকে।
বদ্ধ ঘরে শূন্যতা ঘিরে ধরেছে তাকে। বুকের ভিতরটা হাহা হৃদয় বেড়ে গেল। চারদিকে লোক লোকারণ্য গিজগিজ করছে। একটা রুমে আমান আর সিড মিলে জোর করে আটকে রেখেছে মায়ানকে। আমান এবং সিড চাইছে মায়ানকে বর বেশে রেডি করাতে, কিন্তু মায়ান এখনই রেডি হতে চাইছে না। তাই তিনজনের মধ্যে চলছে যুক্তি দেখানো। শেষমেশ আমান আর সিডের যুক্তির কাছে হার মানতে হলো মায়ানকে। মায়ান হাল ছেড়ে দিয়ে সো হ্যান্ডসাম লাগছে তোকে। মায়ান মুচকি হাসে। তখনই তাদের ডাক পড়ে। তিনজনই দ্রুত পায়ে বাইরে বেরিয়ে আসে। আরোহীকেও বাইরে আনা হয়। বরকনেকে পাশাপাশি স্টেজে বসানো হয়। কাজী সাহেব ও উকিলও উপস্থিত হন। সফলভাবে শরীয়ত মোতাবেক এবং রেজিস্ট্রি ম্যারেজ দুটোই সম্পন্ন হয়। সকলে একত্রে আলহামদুলিল্লাহ
একটা লম্বা ঘুম প্রয়োজন। কুয়াশায় ঘন আস্তরণ ভেদ করে এক ফালি রোদ চোখে মুখে পড়তেই পিট পিট করে চোখ মেলে আরোহী। আড়ামোড়া ভেঙে ধীর গতিতে উঠে বসে। ঘুম ঘুম চোখে দেখে চারিদিক। মায়ান ঘরে নেই, দরজাটাও খোলা। আরোহী হাই তোলে, অলসতা দূর করে উঠে দাঁড়ায়। ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এসে রৌদ্রের তেজ খানিকটা প্রখর হয়েছে। জানালার পাশে দাঁড়িয়ে ভেজা চুল শুকিয়ে গিয়েছে। জানালার পাশে দাঁড়িয়ে ভেজা চুল শুকিয়ে নিচ্ছে আরোহী। এমন সময় মায়ান কোত্থেকে যেন হন্তদন্ত হয়ে আসে। আরোহী এক পলক তাকাই তার দিকে। পরনের শুভ্র রঙা টি শার্ট ঘামে ভিজে শরীরের সঙ্গে লেপ্টে আছে। ঘামে ভেজা কান্তশ্রী মুখখানি, কপালে পড়ে থাকা চুলগুলো থেকে ঘাম এদিক থেকে ওদিক বেশ কিছু সময় খুঁজেও মানহাকে দেখতে পেল না আরোহী। বিরক্ত হয়ে স্টেজের থেকে কিছুটা দূরে তাকাতেই তার দৃষ্টি থমকালো। ফোন হাতে দেওয়াল ঘেঁষে দাঁড়িয়ে আছে মায়ান। ছেলেটার পরনে হালকা গোলাপি রঙের সুতোয় কাজ করা পাঞ্জাবি ও সাদা স্লিম ফিট প্যান্ট পাজামা। উজ্জ্বল শ্যামবর্ণের দেহে বেশ মানিয়েছে রংটা। আরোহী মুগ্ধ হয় মায়ানকে দেখে। অপলক দৃষ্টিতে তাকিয়ে রয় ছেলেটার মুখপানে। হঠাৎ ভেসে আসে কারো কণ্ঠস্বর। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? পুরুষালী কণ্ঠস্বর কানে যেতেই দৃষ্টি সরাই আরোহী। চটচলতে দৃষ্টি দেয় সামনের দিকে। হাসি মুখে আরোহীকে সামনে দাঁড়িয়ে আছে রিশাদ, সায়ন, রাহুল, সেজান সহ আরও কিছু প্লেয়ার। আরোহী প্রথমে বিস্মিত হয়, পরক্ষণেই ঠোঁটের কোণে হাসির রেখা টেনে বলে, ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি। আমি ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? রিশাদ মুচকি হেসে বলে, জি ভাবি, আমিও ভালো আছি। আপনার বর কোথায়? আরোহী কিছু বলার পূর্বেই মায়ান হাজির হয়। সকলে একসাথে কংগ্রাচুলেশন জানায়। মায়ান হাসি মুখে ধন্যবাদ দেয় সবাইকে। রিশাদ একটু মায়ানের কাছে
গাড়িতে ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা